আসসালামু আলাইকুম। দর্শক, প্রত্যাশা করছি আপনারা সকলে ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলে থাকি, প্রতিকার নিয়ে কথা বলে থাকি। দর্শক, সারা দুনিয়াব্যাপী একটা সময় ছিল যখন সংক্রামক ব্যাধি নিয়ে মানুষ চিন্তিত ছিল, কিন্তু বর্তমান সময়ের কথা যদি বলি, এখন কিন্তু অসংক্রামক যে ব্যাধি, সেই ব্যাধিগুলো নিয়ে বরং সারা বিশ্বের মানুষ বেশি চিন্তিত হয়ে পড়েছে। অসংক্রামক ব্যাধির কথা যখন আমরা বলি, তখন প্রথমেই আসলে যেই ব্যাধিটার কথা আমরা চলে আসে বা বলতে পারি, সেটি হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র। আপনারা জানেন যে ডায়াবেটিস বা বহুমূত্র এই রোগের সাথে আরও অনেক রোগের সম্পর্ক, এবং ডায়াবেটিস একবার হলে এর সাথে আরও বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু দেখা দিতে পারে। সারা দুনিয়াব্যাপী এই রোগটা বাড়ছে। আজকে আমরা এই রোগটা নিয়ে কথা বলতে চাই, এই রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে কিভাবে করা যায় সেটি জানবো, এটার খাদ্যাভ্যাস সম্পর্কে জানবো। এই বিষয়গুলো আমাদের জানাবেন। স্টুডিওতে আমাদের সাথে আজকে রয়েছেন শায়লা পারভিন পপি, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার শায়লা, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনাটা শুরু করব। দর্শক, ডায়াবেটিস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, সে নম্বরগুলোতে ফোন করতে পারেন এবং আপনাদের যে জিজ্ঞাসা আছে সেগুলো জানালে আমাদের সাথে যিনি কনসালটেন্ট আছেন তিনি উত্তর দেবার চেষ্টা করবেন। আমরা আলোচনাটা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানি, একটু জেনে নেই যে ডায়াবেটিস আসলে কী জিনিস যদি বলি। ডায়াবেটিস হলো এমন একটা রোগ যেটা সারা জীবনের রোগ, একবার হলে আর সারে না। কিন্তু এটাকে যদি আমরা সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে সারা জীবন অন্যান্য সাধারণ মানুষের মতোই সুস্থভাবে জীবনযাপন করা যায়। ডায়াবেটিস রোগটা হয় মেইনলি ইনসুলিন নামক হরমোনের অভাবে। যখন আমাদের শরীরে ইনসুলিন হরমোনটা ঠিকমতো কাজ করতে পারে না বা বেড়ে যায়, তখন আমাদের রক্তে ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগটা ধরা পড়ে। তো ইনসুলিনের ঘাটতির জন্য ইনসুলিনের ঘাটতির জন্য ডায়াবেটিস রোগটা হয় আর কি। আচ্ছা। তো আমরা তো বিভিন্ন ধরনের খাবার খাই, এই খাবার থেকে যে সুগারটা আসে সেই সুগারটা ইউটিলাইজ করে হচ্ছে ইনসুলিন। কিন্তু ডায়াবেটিস হলে এই ইনসুলিন হরমোনটাই ঠিকমতো কাজ করতে পারে না, সেই কারণে দেখা যায় যে ব্লাডে এই সুগারটা বেড়ে যায়। তখন ব্লাডে বা ইউরিনে চেক করলে দেখা যায় যে আমাদের ব্লাড সুগার বেশি বেড়ে যাচ্ছে এবং তখনই আমরা বলতে পারি যে ডায়াবেটিস হয়েছে। আমরা একটা মাত্রাও দেখি রক্তে, মাত্রা দেখে হয়তো আমরা সেটা মেজার করি। হ্যাঁ, ডায়াবেটিসে আমরা তো মাত্রাটা দেখি, যদি দেখা যায় যে খালি পেটে আপনার 7.8-এর উপরে গিয়েছে এবং ভরা পেটে 11-এর উপরে গিয়েছে, তখন কনফার্ম হতে হবে যে ডায়াবেটিস। আর নিয়ন্ত্রণের জন্য আমরা বলি যে খালি পেটে পেশেন্টকে বলি 6-এর মধ্যে রাখবেন, আর খাওয়ার পরে ABF মানে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে 8-এর মধ্যে রাখবেন, আর 3 মাসের যে রেজাল্ট HbA1c বলি সেটা 7-এর মধ্যে রাখবেন। অর্থাৎ আমরা 6, 7, 8 এইভাবে পেশেন্টকে বুঝাই যে আপনাকে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা জিনিস আমরা জানি যে ঝুঁকিতে কারা, আমরা যদি বলি এই রোগে মানে কোনো পার্টিকুলার কেউ আছেন যারা ঝুঁকিতে, নাকি সবারই হতে পারে? সবারই হতে পারে না, এটা মানে স্পেসিফিক কিছু মানে পার্সন আছে যাদের হতে পারে। তারা যদি আগে থাকতেই সচেতন থাকে তাহলে কিন্তু এই রোগটাকে তারা পিছাতে পারে। যেমন কারো যদি বংশে ডায়াবেটিস থাকে, যেমন মা, বাবা, দাদা, দাদি, চাচা, ফুপা, এরকম যদি বংশে ডায়াবেটিস থাকে তার কিন্তু ডায়াবেটিস হতে পারে। সে যদি আগে থাকতেই তার লাইফস্টাইলটাকে ওইভাবে ম্যানেজ করে, যেমন ওজনটাকে নিয়ন্ত্রণে রাখে, স্বাস্থ্যসম্মত ব্যালেন্স ডায়েট করে, প্রতিদিন হাঁটে, সময় মতো ঘুমায়, এরকম যদি সে নিয়মটা মেনটেন করে চলে, তাহলে কিন্তু এই যে বংশে যাদের ডায়াবেটিস আছে সেইটাকে কমাতে পারে। তাহলে প্রথম ঝুঁকি হচ্ছে যাদের বংশে ডায়াবেটিস থাকে, এটা হচ্ছে ঝুঁকি মানে পারিবারিক ইতিহাস। তারা মনে হচ্ছে যে একদম সবচেয়ে আগেই তাদের ঝুঁকিটা বেশি আসলে, যে বাবা মার ছিল, দাদা দাদি, নানা নানির ছিল, তাদের হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা। তারপর হচ্ছে এইজ 45-এর উপরে গেলে তখন ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। সেই কারণে সে যদি লক্ষণ নাও থাকে, একটু মানে সচেতনভাবে চেক করে 3 মাসে বা 6 মাসে একবার, তাহলে কিন্তু মানে ডায়াবেটিস আগে ধরতে পারে। কারণ আমাদের পরিবেশগত কারণে, লাইফস্টাইলের কারণে এখন 45-এর উপরে গেলে দেখা যায় যে বিভিন্ন রোগ বাসা বাঁধে, তার মধ্যে ডায়াবেটিস একটা। তারপরে হচ্ছে যদি প্রি ডায়াবেটিস থাকে তাদের ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রি ডায়াবেটিস মানে হচ্ছে গিয়ে
মানে দেখা গেল যে খালি পেটে আইএফজি একটু বেশি হয়েছে, নর্মালের চেয়ে 7.8-এর উপরে থাকতেছে। তারপর হচ্ছে গ্লুকোজ খাওয়ার পরে বা নাস্তা খাওয়ার পরে একটু বেশি থাকতেছে, 10 থাকতেছে, মানে পুরোপুরি ধরা পড়ে নাই। তো এরকম প্রি ডায়াবেটিস যাদের, তারা যদি আগে থাকতেই সচেতন থাকে যে না আমার তো একবার একটু মানে বর্ডার লাইনে আসছে, তো আমি তাহলে আগে থাকতেই সচেতন থাকি, তাহলে তার আর টাইপ 2 ডায়াবেটিস হবে না। তারপরে হচ্ছে যারা গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে, অনেকেই প্রেগনেন্সিতে নর্মাল যতটুকু ওজন বাড়ার কথা, যেমন আমরা ফুল প্রেগনেন্সিতে বলি যে 10 থেকে হাইস্ট 15 কেজি বাড়াতে, তো অনেকেই অনেক বেশি ওজন বাড়ায় ফেলে প্রেগনেন্সিতে, বা বেড়ে যায় কোনো কারণে, শুধুমাত্র ওজন না, বিভিন্ন কারণে প্রেগনেন্সিতে মানে ডায়াবেটিস ধরা পড়তে পারে। একটা ফোন নিয়ে নিয়ে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। আমি জানতে চাচ্ছিলাম যে ডাক্তার ম্যাডাম তো বলছিলেন 45 থেকেই সতর্ক থাকতে হয়, এর নিচের বয়স থেকে কি ডায়াবেটিস হতে পারে কিনা, আর কোন কোন ধরনের খাবার খেলে ডায়াবেটিস রোগীরা ভালো থাকতে পারে? ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করুন। জি, তো উনি যেটা বলছে যে 45-এর পরে আমরা যেমনটা বলছিলাম যে ঝুঁকিটা বেশি, তো এর নিচেও তো হতে পারে আসলে। অবশ্যই 45-এর পরে ঝুঁকিটা বেশি, কিন্তু এর নিচেও যে কোনো বয়সে হতে পারে। যেমন আপনি বলছিলেন যে যাদের পারিবারিক ইতিহাস আছে তাদের তো মানে আরো কম বয়সী হতে পারে, যেমন বাচ্চাদেরও হতে পারে। আচ্ছা, তার বংশে আছে, তার মা যদি প্রেগন্যান্সিতে ডায়াবেটিসে আক্রান্ত থাকে, জিডিএম, তো ওরকম থাকে, তারও হতে পারে। গর্ভকালীন যদি মায়ের থাকে, বাচ্চাদের ঝুঁকি বেশি থাকতে পারে যদি বাচ্চা আগেই বেশি ওয়েট নিয়ে জন্মায়। জি জি। তারপরে হচ্ছে গিয়ে তার লাইফস্টাইল, সে 45 হয় নাই, অল্প বয়সে অনেক ওজন বেশি, সে কায়িক পরিশ্রম করে না, তারও ডায়াবেটিস হতে পারে। এখানে আমরা বলি তাহলে দর্শক, আপনি নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন যে এটা হয় আসলে যে কোনো বয়সে এটা হতে পারে, আসলে সেটা তো ঝুঁকি আছে, কিন্তু আমরা বলছিলাম যে 45-এর পরে কোশ্চেন ছিল যে খাদ্য ব্যবস্থা কেমন হবে, এটা আমরা বলবো। হ্যাঁ, আমরা কথা বলবো দর্শক, আপনি দেখতে থাকুন, নিশ্চয়ই আমরা এটা নিয়ে বেশি কথা বলবো যে কোন খাবারগুলো বেশি খাবেন, সেটি আমাদের জানাবেন আমাদের যে বিশেষজ্ঞ রয়েছেন। এখন একটা জিনিস একটু আমি জানতে চাই, সেটা হলো যে আমরা বলছি যে ঝুঁকিতে, আপনি বলছিলেন যে ঝুঁকিতে যারা আছে, তাহলে ওজন বৃদ্ধি, আপনি একটা কথা বলছিলেন যে ওজন বৃদ্ধির একটা কারণ, তাহলে যাদের ওজন একটু বেশি, হ্যাঁ অবশ্যই তাদের ক্ষেত্রে কি ঝুঁকিটা বেশি? যাদের ওজন বেশি অবশ্যই তাদের ঝুঁকি বেশি। আচ্ছা, যাদের ওজন বেশি এবং যাদের পেটের মাপটা, যাদের অ্যাপেল শেপ, মানে যে মাঝখানের পেটের সেন্ট্রাল ওবেসিটি বেশি, তাদের কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে থাকে। হ্যাঁ, এই কারণে তাদেরকে মানে ওজনটা কমায় রাখতে হবে, পাশাপাশি সেন্ট্রাল তাদের ক্ষেত্রে আপনি যে বলছেন যে যখনই তারা ওবেস হয়ে যাচ্ছে তখনই কিন্তু একটা বড় হচ্ছে যে তখন তার আরো বেশি সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, যে তার কিন্তু ঝুঁকি বেড়ে গেল ডায়াবেটিস হওয়ার। হ্যাঁ, তাকে তখন ওজনটা কমায় ফেলতে হবে, তাহলে ঝুঁকিটা গ্র্যাজুয়ালি কমবে। জি, বিশেষ করে যে সেন্ট্রাল ওবেসিটির কথা যেটা বললাম, জি বলেন, যে ছেলেদের যদি 90 সেন্টিমিটার উপর হয় আর মেয়েদের 80 সেন্টিমিটারের বেশি হয় পেটের মাপটা, তার কিন্তু মানে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। তো আমরা অনেকক্ষণ ধরে বসে থাকি, শুয়ে থাকি, কায়িক পরিশ্রম করি না, অফিসে সারাক্ষণ বসে থাকলাম, যদি উঠে একটু হাঁটাহাঁটি করি। এই বিষয়টা একটু আপনাকে জানতে চাচ্ছি যে এই যে আমরা বলছি যে এখন তো আমরা মানে সারা বিশ্ব, বাংলাদেশ তো বটেই, মানে আমরা দেখছি যে বাড়ছে, আসলে তো বাড়ার কারণগুলো কি? এগুলোই যে আমাদের যে লাইফস্টাইল, সেটা কি একটা বড় ভূমিকা রাখছে? এই ডায়াবেটিসকে তো লাইফস্টাইল ডিজিজ বলা হয়। আচ্ছা আচ্ছা, যদি আমরা লাইফস্টাইলটাই ঠিক করে ফেলতে পারি তাহলে এটা কিন্তু আমাদের মানে কমে যাবে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। সারা বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 500 মিলিয়ন পিপল, আর বাংলাদেশে 1,30,00,000-এর উপরে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত, এবং এদের মধ্যে যদি শতকরা বলি 100 জনের মধ্যে 70 জনই জানে না যে তার ডায়াবেটিস। আচ্ছা, তো আমরা যদি সচেতন হই, কাদের ঝুঁকি বেশি সেটা সম্পর্কেও সচেতন হই, তাহলে কিন্তু এটা প্রিভেনশন করা যায়। তার মানে হচ্ছে যে মানে আমার আছে কিনা আমি যদি টেস্ট না করি আমি জানতে পারবো না আসলে, কারণ অনেকেই আমরা ভাবি হয়তো যে লক্ষণগুলো থাকবে, তাই না? আমার তো কোনো লক্ষণ তো অনেকের মধ্যে থাকে, আবার অনেকের বেশিরভাগই থাকে না, আপনি যেমনটা বললেন। তাহলে 70% লোকই জানে না, মানে তার লক্ষণ হয়তো সেভাবে প্রকাশ পাচ্ছে না বা হচ্ছে না। হ্যাঁ, যেমন নরমাল লক্ষণ হচ্ছে বেশি বেশি ক্ষুধা লাগে, বেশি বেশি পানির পিপাসা লাগে, বুক গলা শুকিয়ে যায়, অনেকের ওজন কমে যায়, অনেকের দেখা যায় অপুষ্টি থেকেও কিন্তু ডায়াবেটিস হয়। ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন দুইটাই খারাপ।
আচ্ছা তো তার অপুষ্টি, তার ওজন কম, সেখান থেকেও ডায়াবেটিস হতে পারে। আচ্ছা আর আমাদের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের স্ট্রেস এখন অনেক বেশি। অতিরিক্ত স্ট্রেস থেকেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। আচ্ছা যে অনেকের কোনো কারণই নেই কিন্তু তার স্ট্রেস বেশি, সে টেনশন করে বেশি, তো অতিরিক্ত টেনশন থেকেও ডায়াবেটিস হতে পারে। আচ্ছা এটাও একটা কারণ। আবার অনেকের কোনো কারণ ছাড়াও হতে পারে যেটা তারা জানেই না। এই আরেকটা জিনিস একটু বলি যে আপনি লাইফস্টাইলের কথা বলছিলেন, যে আমাদের যে খাদ্যাভ্যাস এখন সেটাও কি ঝুঁকি বাড়াচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো মেইন ডায়াবেটিসের মেইন হচ্ছে যদি মানে মেডিসিন না খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাই এবং প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের প্রথম ফোকাস দিতে হবে খাদ্যাভ্যাসের উপর। তো সেটাই তো বোধহয় ঠিক হচ্ছে না আমাদের। সেটাই ঠিক আমাদের হচ্ছে যে না। আপনি বলছিলেন যে বাচ্চাদের মধ্যেও বাড়ছে জিনিসটা, নিশ্চয়ই বড়দের। তো আমাদের বাচ্চারা যে ধরনের খাবার খাচ্ছে বা আমরাই আসলে যে ধরনের খাবার খাচ্ছি, এটার মানে ঝুঁকি বাড়াচ্ছে কিনা আমি সেটি বলতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। যে আমাদেরকে ডায়াবেটিসে মানে খাদ্যাভ্যাসের উপরে গুরুত্ব দিতে হবে। ডায়াবেটিসে সব খাবারই খাওয়া যাবে, শুধুমাত্র মিষ্টি খাবার বাদে। মানে মিষ্টি খাবার মানে হলো যেটা সহজ শর্করা বলে, সরল শর্করা বলি আমরা। সরল শর্করা তো আমরা একটুখানি খেলেও এটা সরাসরি ব্লাডে সুগার বাড়িয়ে দেয়। তো ওইটা বাদ দিয়ে আমাদের অন্যান্য খাবার খেতে হবে। সরল শর্করার মধ্যে কি কি পাই আমরা, যেমন বাদ দিতে হবে চিনি, গুড়, মধু, মিষ্টি, কেক, পেস্ট্রি, জ্যাম, জেলি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, হরলিক্স, মাল্টোভা ট্যাং, মিষ্টি কেক, মিষ্টি বিস্কিট, বনরুটি, পাউরুটি। সোজা ভাষায় যা খেতে মিষ্টি লাগে, চিনি গুড়ের তৈরি যেই খাবারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সরাসরি ব্লাড সুগার বাড়িয়ে দেয়। এগুলো বাদ দিতে হবে। কিন্তু আমরা অবশ্যই কার্বোহাইড্রেট খেতে পারবো। কার্বোহাইড্রেট কোনগুলা খাবো? যেটা হচ্ছে গিয়ে যার গ্লাইসেমিক ইন্ডেক্সটা লো, যেটা ধীরে ধীরে ব্লাড সুগার বাড়ায়। আচ্ছা, যে খাবারগুলো। হ্যাঁ, কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারবো। কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে মোটা চালের ভাত, লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস, কর্নফ্লেক্স, তারপরে চিড়া, মুড়ি, খই, সুজি, সাগু, বার্লি, এই সবই হচ্ছে গিয়ে আমাদের কার্বোহাইড্রেট এবং এগুলোর হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম। বিশেষ করে যেটা আমি বললাম যে লাল আটা, লাল চাল, মোটা চাল, এগুলোর হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এগুলা খেলে ব্লাড সুগার ধীরে ধীরে বাড়ে। এই কারণে কিন্তু ডায়াবেটিসটা বাড়তে পারে না, নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, কার্বোহাইড্রেট আমরা অবশ্যই খাবো, কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কারণ কার্বোহাইড্রেট ছাড়া তো আপনার কার্বোহাইড্রেট তো আমাদের বেশি এনার্জি দেয়। বেশি এনার্জি তো আমরা কার্বোহাইড্রেট থেকেই পাই। আমরা আসলে এই যে খাবারের 6টা উপাদান থেকেই পুষ্টিটা নিব, কিন্তু যার যতটুকু দরকার ক্যালোরি ওয়াইজ, ক্যালোরি হিসাব করে আমরা প্রতিটা ডায়াবেটিক রোগীকে খাবারের পরিমাণ দিই। তার বয়স কত, ওজন কত, উচ্চতা কত, তার শারীরিক পরিশ্রমটা কেমন হচ্ছে, তার এইটার উপরে হিসাব করে একটা ব্যালেন্স ডায়েট করি। কে কতটুকু খাবে। যেমন আমি সারাদিন মানে আমার পরিশ্রম কম, আমি বসে বসে কাজ করতেছি, আমার ক্যালোরি কম হবে। যে রিক্সা চালাচ্ছে বা যে কায়িক পরিশ্রম বেশি করতেছে তার ক্যালোরি হিসাবে বেশি হবে। ওইভাবে আমরা দিই। যেমন কার্বোহাইড্রেট খাবার আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিলাম। তারপরে আসে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আমরা বুঝি মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এইগুলা খেতে হবে। যারা ফার্স্ট ক্লাস প্রোটিনটা, অনেকেই দেখা যায় যে করতে পারে না, মানে টাকা কম, সে সহজে কিনতে পারতেছে না, সেই ক্ষেত্রে সে সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন মানে ডাল, তারপরে বিভিন্ন ধরনের সবজির বিচি, এগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন, বাদাম, এগুলো থেকে নিতে পারে। এইভাবে তাকে ব্যালেন্স করতে হবে। যে মাংসই খেতে হবে এরকম কোনো কথা নেই, মাছ খাবে, মাংসের চাইতে মাছ আরো বেশি গুণে ভালো। কারণ হচ্ছে এই যে আমরা চর্বি 30% আমরা ডায়াবেটিক রোগীদেরকে চর্বি থেকে মানে ফ্যাট জাতীয় খাবার থেকে নিতে বলি। প্রোটিন তো 15 থেকে 20% নিতে বলি। মানে হচ্ছে তার পার কেজি বডি ওয়েট অনুযায়ী, যার যত কেজি ওজন সেই তত গ্রাম প্রোটিন নিতে বলি। আচ্ছা, ধরেন যে 50 কেজি একটা মানুষের ওজন, 50 গ্রাম, তাহলে 50 গ্রাম সে প্রোটিন সে নিবে। কিন্তু ভ্যারি করে, তার যদি কায়িক পরিশ্রম বেশি হয়। 50 গ্রাম সে বুঝবে কিভাবে আসলে? 50 গ্রাম আমরাই যারা ডায়েটিশিয়ান তারা কিন্তু হিসাব করে বলে দেই যে মাছ মাংসে কতটুকু প্রোটিন, ভাতে কতটুকু প্রোটিন, রুটিতে কতটুকু, ফলমূলে তো খুব কম থাকে, সব হিসাব করে যে ক্যালোরিটা দেই, ওখান থেকেই তার যদি 1800 ক্যালোরি আসে, ওখানে মানে তার 50 গ্রাম প্রোটিন চলে আসে। ওটা তো আমরা হিসাব করে দিয়ে দিই। আপনারা দেন। আচ্ছা, আমি আসবো অবশ্য এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আমরা জানবো। একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি।
দর্শক, বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে? আমরা কথা বলছি ডায়াবেটিস রোগ নিয়ে, কিভাবে নিয়ন্ত্রণ প্রতিরোধ করা যায়, এর মানে ডায়েটটা কেমন হবে সেটি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে শায়লা পারভিন পপি, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আপনি আছেন। আপনি খাবারের কথাগুলো বলছিলেন, আমরা প্রোটিনের কথা শুনলাম। প্রোটিন, আপনি যেমনটা বলছিলেন যে প্রোটিনটা কি মানে সব প্রোটিন খেতে পারবেন? সব প্রোটিনই বা বেশি খেতে পারবেন প্রোটিন? কার্বোহাইড্রেট আপনি বলছিলেন যেটা একটু রেস্ট্রিক্ট করতে হবে আমাদের। কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন শুধু হচ্ছে যেটা সহজ, মানে সরল করা যেটা, আচ্ছা, ওইটা ছাড়া সে তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারবে। কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন মানে 50 থেকে 60% কার্বোহাইড্রেট সে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর প্রোটিন হচ্ছে 15 থেকে 20%। কোন প্রোটিন নিতে পারবে? যেমন মাছ, মাংস, ডিম, দুধ হয়তো সবাই পাচ্ছে না, সেক্ষেত্রে সে ডাল খেতে পারবে। হ্যাঁ, ডাল খেতে পারে। সব ধরনের ডাল মিক্স করে রেখে দিলে ওটার প্রোটিনের গুণাগুণটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। ডাল খেতে পারবে, যে কোনো ধরনের বিচি, সিমের বিচি, কাঁঠালের বিচি, মটরশুঁটি, এগুলোতেও সেকেন্ড ক্লাস প্রোটিন পাওয়া যায়। রাজমা, তারপর হচ্ছে বাদাম, সব ধরনের বাদাম থেকে সেকেন্ড ক্লাস প্রোটিন পেতে পারে। কিন্তু এখানে হচ্ছে আবার সেকেন্ড ক্লাস প্রোটিনটা কিডনি পেশেন্টদের জন্য, আমরা যাদের ক্রিয়েটিনিনটা বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন থাকে। তারা মানে তখন সেকেন্ড ক্লাস প্রোটিনটা আমরা ওইভাবে ক্রিয়েটিনিনের পয়েন্টের উপর ভিত্তি করে মানে বলে দিই, কারণ এটা ওয়েস্ট প্রোডাক্ট বেশি হয়, তখন দেখা যায় কিডনির উপর প্রেশার পড়ে। তো যদি মানে করতে পারে, সে ফার্স্ট ক্লাস প্রোটিনটা ইনটেক করতে পারে, এটা বেশি ভালো। আচ্ছা। পাশাপাশি সেকেন্ড ক্লাস প্রোটিন খেতে পারবে, যেমন আমরা দুপুরের খাবারে মাছ মাংস তো দেই 2 থেকে 3 পিস, সাথে 1 কাপ ডাল দেই, সাথে সবজি দেই, সবকিছুই থাকলো আর কি। আচ্ছা, মানে যদি ডায়াবেটিস যাদের আছে, আপনি বলছেন যে তাদের তো একটা কিডনি রোগের ঝুঁকি থাকে। আসলে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের একটা খুব মানে কমন একটা আমরা জানি জটিলতা, সেটা হচ্ছে কিডনি জটিলতা। সেক্ষেত্রে হয়তো আপনি যে খাবারগুলো বলছিলেন ওই প্রোটিনগুলো হয়তো অ্যাভয়েড, তখন আমরা সেকেন্ড ক্লাস প্রোটিনটা মানে অ্যাভয়েড করতে বলি, মেপে খেতে কারণ বলেন। এটা ওয়েস্ট প্রোডাক্ট বেশি থাকে, এই কারণে কিডনির উপর প্রেশার পড়ে। আচ্ছা। সেকেন্ড ক্লাস প্রোটিন এবং মানে রেড মিটটা কম খেতে বলি, যেমন গরু, খাসি, হাঁস, কবুতর, মাছ অথবা মুরগিটা কত গ্রাম খাবে সেটা আপনার কিডনি পয়েন্টের উপর ডিপেন্ড করে বলে দেই যে আপনি কত পিস খেতে পারবেন। সেক্ষেত্রেও রেস্ট্রিকশন লাগে। হ্যাঁ, সেই ক্ষেত্রেও মানে রেস্ট্রিকশন লাগবে, ডিপেন্ড করে তার সিরাম ইলেকট্রোলাইটস, তারপর হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, এই সব কিছু কিডনি রোগীদের তো চেক করতে হয় আমাদের। ওইটার উপর ডিপেন্ড করে তখন আমরা প্রোটিন, বিভিন্ন ফল, সবজি, এগুলো রেস্ট্রিকশন দিয়ে থাকি আর কি। আপনারা অ্যামাউন্টটা বলে দেন আর কি। একটু আসি যে চর্বির ক্ষেত্রে যদি আসি, চর্বি, দুধের তৈরি খাবার, এটা কতটুকু তারা নিতে পারবে বা কিভাবে খেতে পারে? দুধের তৈরি খাবার প্রতিদিনই মিনিমাম 125 ml নিতে পারবে। আচ্ছা। এখন ডিপেন্ড করে যদি কারো হাড়ের ক্ষয় বেশি থাকে বা তার বাচ্চাদের ক্ষেত্রে একরকম, বড়দের ক্ষেত্রে একরকম। অ্যাডাল্ট পার্সনরা প্রতিদিন 1 কাপ করে 125 ml দুধ বা দুধের তৈরি খাবার, টক দই, এগুলো খেতে পারবে। এখন এটা আপনার ফুল ক্রিম দুধ নাকি ফ্যাট ফ্রি দুধ, সেটা ডিপেন্ড করে তার রক্তে চর্বির পরিমাণ কেমন। আচ্ছা। যদি কোলেস্টেরল বেশি থাকে, এলডিএল বেশি থাকে, টিজি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা ফ্যাট ফ্রি দুধ খেতে বলি বা লো ফ্যাট দুধ খেতে বলি। আদারওয়াইজ নর্মাল দুধ 1 কাপ করে খেতে পারবে। তাহলে লিপিড প্রোফাইলটা মানে দেখে না, রক্তে চর্বি কেমন আছে, এটাও খুব গুরুত্ব। আসলে ডায়াবেটিক রোগের ক্ষেত্রে এই বিভিন্ন বিষয়, যেমন আপনি কিডনির কথা বললেন, রক্তে চর্বির পরিমাণ, অনেক কিছু ডিপেন্ড করে। আসলে সবকিছু দেখে, চর্বির মধ্যেও 2 ধরনের চর্বি আমরা মানে বুঝে তাদেরকে বলি, কারণ হচ্ছে একটা স্যাচুরেটেড ফ্যাট, একটা আনস্যাচুরেটেড ফ্যাট। যেটা স্যাচুরেটেড ফ্যাট মানে হচ্ছে ঘি, মাখন, তারপরে ডালডা, তারপরে হচ্ছে মানে পাম অয়েল, নারকেল তেল, এগুলো কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, আর যেটা আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা সূর্যমুখীর তেল, অলিভ অয়েল, রাইস ব্রান অয়েল। একজন দর্শক আছে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি শ্যামল কুমার মণ্ডল বলছিলাম। জি, বাগেরহাট থেকে। জি জি। আমি দীর্ঘ অনেকদিন যাবত ডায়াবেটিসের রোগী হয়ে আছি, 15 সাল থেকে। জি। এখন আমার সমস্যাটা হচ্ছে, আমি ওষুধ আমি যেটা খাই সেটাই বলি, ডাইমাইক্রন 60 জি জি সকালে খাওয়ার আগে, জি, আর আইজেন্টিন এম 2.5/500 জি, এটাই আমি এখন নিয়মিতভাবে খাচ্ছি। কিন্তু ডায়াবেটিসও অনেকটা ইসে আছে, নিয়ন্ত্রণে আছে। যেমন খাবার পরে হচ্ছে এই যে আমি চলছি এই মাসে মাঝামাঝি 15 তারিখে মাপানোর পরে দেখছি 8.5
5। আচ্ছা, জি। আর এখন আমার মূল সমস্যা হচ্ছে ডাইন ঘাড়ের ব্যথা। এখন এর সাথে এই ডায়াবেটিসের সাথে আর এই ঘাড়ের ব্যথার সাথে কি সংশ্লিষ্টতা কি আছে কিনা, বা আমি কি ধরনের চিকিৎসা পেতে পারি বা গ্রহণ করতে পারি? আচ্ছা আচ্ছা, ঘাড়ের ব্যথা হচ্ছে। আচ্ছা, ঘাড়ের ব্যথা তো বিভিন্ন কারণেই হতে পারে। ডায়াবেটিক রোগীদের তো নিউরোপ্যাথি হয়, তো নিউরোপ্যাথি হইতে পারে, তার প্রেশার কন্ট্রোলে আছে কিনা এটা জানতে হবে। উনি তো বলেন উনি প্রেশার ওষুধ খায় কিনা বা প্রেশার কেমন থাকে। তবে একটা জিনিস, ওনার ডায়াবেটিস যেহেতু নিয়ন্ত্রণে আছে, উনি যেমনটা বলছেন যে 8.5 খাবার, এটা কিন্তু মোটামুটি ভালো আছে, তার নিয়ন্ত্রণে আছে। তবে এটাও ঠিক যে ডায়াবেটিস হলে আসলে তো দর্শক আপনি জানেন যে অনেক ধরনের জটিলতা আমরা জানি, ব্যথা থেকে শুরু করে মানে পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা বলি যে ডায়াবেটিসের কমপ্লিকেশন নাই কোথায়, জটিলতা নাই কোথায়, সেক্ষেত্রে হতে পারে। আসলে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি যেহেতু ব্যথাটা হচ্ছে, যেহেতু ঘাড় হচ্ছে, এটা অনেক কারণে হতে পারে, আপনার হাড়ের কারণে হতে পারে, আপনার মাংসপেশির কোনো জটিলতার কারণে হতে পারে। ভালো হয় যে বিশেষজ্ঞ একজন আপনি অর্থোপেডিক্স বা ফিজিক্যাল মেডিসিনের কাউকে দেখিয়ে নিতে পারেন। তিনি হয়তো বিষয়টা হয়তো ভালো আপনাকে বুঝতে পারবেন, তিনি দেখে হয়তো সিদ্ধান্ত দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। দুধ, আরেকটা জিনিস একটু খাবারের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে যে অনেকেই মানে আমরা যে চা বা পানীয়, চা কফি পছন্দ করেন, তো সেটা কিরকম, সেটা কি খেতে পারবেন? চা কফি অবশ্যই খেতে পারবে, আচ্ছা, কিন্তু চিনি ছাড়া। হ্যাঁ। অনেকেই কি করে কন্ডেন্স মিল্কের চা খায়। আচ্ছা, দোকানে তো দুধ চা খায়, দুধ চা তো কন্ডেন্স মিল্ক দিয়ে বানিয়ে দেয়। জি জি। তো কন্ডেন্স মিল্কে কি থাকে, বাটার থাকে, চিনি থাকে, আচ্ছা, ওইটা তো ডায়াবেটিস বাড়িয়ে দেয়। জি। তারা তো আর জানে না যে কন্ডেন্স মিল্কেও চিনি থাকে। জি জি। তা অনেকে আবার ঘন চিনি খায়। ঘন চিনিটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, যেটা সার্টিফাইড, যেমন অ্যাসপার্টিম গ্রুপের না, মানে কিছু কিছু ব্র্যান্ডের ভালো, সেগুলো হয়তো খেতে পারে। বেস্ট হলো এগুলো ছাড়া অভ্যাস করা। একদম চিনি ছাড়া চা খাবে, চিনি ছাড়া কফি খাবে। দুধ চা, দুধ কফি এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। আচ্ছা, গ্রিন টি খাবে, চা কফি নিয়ে কোনো প্রবলেম নাই, শুধু চিনি ছাড়া খাবে, শুধু চিনি ছাড়া খাবে, চিনি বা দুধ ছাড়া। হ্যাঁ, আচ্ছা, দুধ চিনি ছাড়া। অনেকের আবার ওই যে ব্যাড হ্যাবিট থাকে, দুধ চা খায়, ওটা যদি অ্যাভয়েড করতে পারে ভালো, কিন্তু খেতে পারবে। আচ্ছা। আর যেটা বলবো যে অতিরিক্ত তো কিছুই ভালো না। চা কফি তো বেশি খেলে তার হচ্ছে পানি শূন্যতা হবে, পানি শূন্যতা যাতে না হয় এই কারণে দিনে 2-3 কাপ চা খাওয়াই ভালো, এর চেয়ে বেশি না খাওয়াই ভালো। আমরা জানি যে এটা একটা ডায়াবেটিক্সের মতো কাজ করে। আমরা হয়তো, আপনি জানেন যে চা কফি বেশি খেলে হয়তো আপনার প্রস্রাবের পরিমাণ বাড়ে আসলে, ঠিক আছে? তো যেহেতু এমনি ডায়াবেটিস রোগী যারা, এমনিতেই তাদের প্রস্রাব বেশি হয়, যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আরো বাড়তে চা পারে। কফি বেশি খেলে আরো বেশি মানে প্রস্রাব হবে আর কি। একটু আসি, আমরা একটু সবজির ক্ষেত্রে আসি। সব সবজি কি খেতে পারবেন ডায়াবেটিক রোগীরা? না, সবজি সবই খেতে পারবে, কিন্তু এটার মধ্যে কিছু পরিমাণ আছে। আচ্ছা, ইচ্ছা মতো খেতে পারবে হলো সব ধরনের সবুজ শাক। আচ্ছা, সবুজ শাক সব খেতে পারবে, যত ধরনের শাক আছে, যত ধরনের শাক আছে, কালারফুল লাল শাক, পালং শাক সবই খেতে পারবে। সবজির মধ্যে যেগুলোতে পানি বেশি থাকে ওগুলো ইচ্ছা মতো খেতে পারবে, যেমন উস্তা, করলা, ঝিঙ্গা, পটল, লাউ, শসা, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা টমেটো, এগুলা ইচ্ছা মতো খাওয়া যাবে। কিন্তু যেগুলা কিছুটা মাটির নিচে, যেগুলোতে একটু বিচি বেশি থাকে, সেগুলার মানে পরিমাণ মতো খেতে হবে, কারণ এগুলাতেও কিছুটা সুগার থাকে। যেমন গাজর একটার বেশি খেতে পারবে না, পাকা টমেটো একটার বেশি খেতে পারবে না, কাঁচা কলা অর্ধেক, বিট খেলে অর্ধেক, মিষ্টি কুমড়া 1 স্লাইস, আলু, মিষ্টি এগুলো খেলে একটা, তারপরে কাঁকরোল, তারপর হচ্ছে সিম 6টা, বরবটি, ঢেঁড়স 6টা থেকে 8টা, মানে এইগুলাতে কিছুটা সুগার থাকে। এই কারণে এই সবজিগুলা তারা হচ্ছে পরিমাণ দেখে খাবে, যে আমরা পরিমাণটা বলে দিই। ফলের মধ্যেও সেম, যেগুলো টক ফল, টক ফল ইচ্ছা মতো খাওয়া যাবে, যেমন আমরা, পেয়ারা, জাম্বুরা, তারপরে বাঙ্গি, তারপরে হচ্ছে গিয়ে জামরুল, কচি ডাবের পানি, যেগুলো টক ফল, আমলকি, এগুলা, লেবু, এগুলো খেতে পারবে ইচ্ছা মতো, কোনো অসুবিধা নেই। কিন্তু মিষ্টি ফল যেগুলো আছে, আম, কলা, কাঁঠাল, লিচু, আপেল, কমলা, মালটা, পাকা পেঁপে, ডালিম, আনার, এগুলা কিন্তু পরিমাণ মতো খেতে হবে। আচ্ছা, মানে পরিমাণ খেতে পারবে, কিন্তু খেতে পারবে অবশ্যই, কিন্তু পরিমাণ মতো খেতে হবে। এবং যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে তার 10-এর নিচে থাকবে, তখন সে মিষ্টি ফল একটা করে খেতে পারবে। কিন্তু তার ডায়াবেটিস 15 বা 20, তখন যদি মিষ্টি ফল খায় তাহলে ব্লাড সুগার দ্রুত বাড়বে,
তখন কিছু দিনের জন্য তার রেস্ট্রিকশন থাকবে যে ওই সময় আমি মিষ্টি ফলটা খাবো না। যেমন একটা জিনিস ধরেন যে আমরা জানি যে আমের সময় যখন আম তো হয়তো সারা বছর ওইভাবে আর পাওয়া যায় না, তো আমের সময় তো সে আম খাবে, ধরেন পাকা আম। আম খেলে ছোট হলে আস্ত একটা, বড় হলে অর্ধেক। আচ্ছা, কলাও সেম, ছোট হলে আস্ত একটা, বড় হলে অর্ধেক। তারপর লিচু 6টা, পাকা পেয়ারা হলে একটা, আর কাঁচা পেয়ারা বেশি খেতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আর আপেল হইলে একটা, কমলা হইলে একটা, মালটা হইলে একটা, মানে যেগুলো মিষ্টি সাইজের উপর ডিপেন্ড করে। বড় আপেল হইলে অর্ধেক হয়ে যাবে, আচ্ছা, মালটা বা কমলা যদি বড় হয় অর্ধেক, ছোট হইলে আস্তে একটা খেতে পারবে। মানে এই ফলের মানে মিষ্টতা খেজুর বেশি 2টা খেতে পারবে, আচ্ছা, নাশপাতি একটা খেতে পারবে, আনার 30 গ্রাম পরিমাণ 1 কাপ পরিমাণ খেতে পারবে। এগুলো হচ্ছে ডিপেন্ড করে মিষ্টি ফলটা। একই দিনে আমও খেলাম, কাঁঠালও খেলাম, কাঁঠাল তো 3-4 কোয়া খাওয়া যাবে, লিচুও খেলাম, তখন কিন্তু ডায়াবেটিস বেড়ে যাবে। আচ্ছা, মানে একসাথে অনেকগুলো ফল আবার দেখা যায় গ্রীষ্মকালে মানে ফলের সিজনে ডায়াবেটিক রোগীদের বেড়ে যায় ব্লাড সুগার। কেন? ফল বেশি খেয়ে ফেলে, আম বেশি খেয়ে ফেলে, কাঁঠাল বেশি খেয়ে ফেলে, তখন এগুলো অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু ব্লাড সুগারটা বেড়ে যায়। আর ফলে কিন্তু যাদের কিডনি রোগী তাদের কিন্তু এই ফলের ব্যাপারে এবং সবজির ব্যাপারে কিছুটা রেস্ট্রিকশন থাকে। যেমন যদি সবজির কথা বলি, কিডনি রোগীরা সবজির বিচিটা খাবে না, 2nd ক্লাস প্রোটিন, কোটার সময় বিচিটা ফেলে দিবে যদি ক্রিয়েটিনিন বেশি থাকে। আবার যাদের পটাশিয়াম বেশি, সিরাম ইলেকট্রোলাইটসে যদি দেখা যায় পটাশিয়াম বেশি, তখন কিছু কিছু সবজি আমরা খেতে না করি। আবার মানে পটাশিয়াম কমানোর জন্য পানিতে ভিজায় রেখে তারপরে ওই পানিটা ফেলে বা সিদ্ধ করে পানিটা ফেলে খেতে বলি কিডনি পেশেন্টদের ক্ষেত্রে। আবার ফলের ক্ষেত্রে যারা কিডনি রোগী তাদের কামরাঙাটা আমরা টোটালি নিষেধ করে দেই। আবার যেগুলো মিষ্টি ফলের মধ্যেও যদি পটাশিয়াম মানে বেশি থাকে, যেমন কলা, তারপর ডাবের পানি, ডাল, এগুলোতে তো পটাশিয়াম বেশি থাকে। যদি দেখি যে সিরাম ইলেকট্রোলাইটসে পটাশিয়াম বেশি আছে, তখন আমরা এই ফলগুলা তখন না করি। তখন কিছু যেগুলোতে পটাশিয়াম কম, যেমন আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা, পটাশিয়াম কম যেগুলো, ওগুলো খেতে বলি। আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেটের মুড়িবাজার থেকে বলছি। জি, আমার বয়স 76। জি, ডায়াবেটিস রোগী, 28 বছর ধরিয়া। জি, কিডনির ওষুধ খাইতেছি। আচ্ছা, কি কি ফল আমি খাইতে পারি এবং ডাইলের মধ্যে কোন ডাইলটা খাইতে পারি ওটা জানতে চাই। আচ্ছা, ক্রিয়েটিনিন লেভেল কত? আপনার ক্রিয়েটিনিন লেভেলটা কি জানা আছে দর্শক? বা পটাশিয়াম কত? এটা কি স্বাভাবিক? 1.4। 1.4। আচ্ছা, সিরাম ইলেকট্রোলাইটস খাইতেছি আলফাকন আচ্ছা, 600। আচ্ছা, আলফাকন 600। জি, জি। সিরাম ইলেকট্রোলাইটসে পটাশিয়াম, সোডিয়াম কত? আর রক্তে কি লবণের পরিমাণ ঠিক আছে? ডায়াবেটিস কন্ট্রোল আছে, ডায়াবেটিস কন্ট্রোল আছে। আচ্ছা, পটাশিয়ামটা 7.8। আচ্ছা, আর পটাশিয়াম, সোডিয়াম এগুলো কি জানেন? না, এগুলো জানি না। আচ্ছা, আচ্ছা, না, এগুলো জানি না। আচ্ছা, জি। 1.4 বলেছে, আমার মনে হয় তাও তো একটু উপরের দিকে আর কি। কিছুটা রেস্ট্রিকশন থাকবে তার। 1.4 কিছুটা মানে বেশি। তো তার রেস্ট্রিকশন হলো যে 2nd ক্লাস প্রোটিন টোটালি অফ করবে। ডাল এবং ডাল জাতীয় যত খাবার আছে, ডালটা উনি বলছে যে কোন ডাল খেতে পারবো আসলে? সব ধরনের ডালই নিষেধ। আচ্ছা, কোনো ধরনের ডালই খেতে পারবে না। সবজিটা একটু ঝোল করে রান্না করে খাবে যাতে ডাল খেতে ইচ্ছা না করে। সব ধরনের ডালই নিষেধ। সেটা ডালের তৈরি খাবার হইলো, এমনকি বেসনও তো ডালের তৈরি। আচ্ছা, যেমন আমরা রোজার সময় বেসনে ডুবাইয়ে খাই, সেইটা বেসনে ডুবাই কিছু ভেজে চালের গুঁড়া দিয়ে ভেজে খেতে পারবে যদি ভাজা খাবার খেতে ইচ্ছা করে। তো আপনার জন্য সব ধরনের ডালই নিষেধ। ডাল এবং ডালের তৈরি যত ছোলা, কাবলি, মুগ ডাল, মুসুর ডাল, সব ধরনের ডাল, বেসন, সব ধরনের ডালই বাদ হবে আর কি। আর সবজির ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, সবজির ক্ষেত্রে কোনো সবজি বিচি খাওয়া যাবে না। যেমন আপনি সিম খেতে পারবেন, বিচি ফেলে খাবেন। তারপরে সরাসরি যেগুলা বিচি, মটরশুঁটি, কাঁঠালের বিচি, এই ধরনের বিচি সরাসরি টোটালি বাদ দিতে হবে। রাজমা, তারপর সয়াবিন, এই ধরনের সব ধরনের বিচি বাদ দিবে। সে পানি জাতীয় সবজিগুলো চুজ করবে, আর যেগুলোর বিচি বড় হয়ে যাবে কোটার সময় বিচিগুলো ফেলে দিবে। দর্শক, আপনার কিন্তু অনেক ভালো, আপনি বলছেন ডায়াবেটিস কন্ট্রোল আছে, ওনার 28 বছর ধরে ডায়াবেটিস, এবং এখনো ভালো তার কন্ট্রোল আছে, এবং ক্রিয়েটিনিন অত বেশি কিন্তু তার বাড়েনি, একটু উপরে। ওই জন্য যদি উনি কন্ট্রোল করেন তাহলে নিশ্চয়ই আরো ভালো থাকবেন। মানে সে ব্যালেন্স ডায়েট করবে, সব পরিমাণ মতো খাবে, শুধু স্পেসিফিক
রেড মিটটা কম খাবে, গরু, খাসি, হাঁস, কবুতর এই মাংসগুলা কম খাবে। আচ্ছা, সে মাছ অথবা মুরগি খাবে, বেশি খাবে। মাছের বেশি না, ক্ষেত্রে তো আসলে ওইভাবে খুব বেশি না, বেশি, তার তো 76 হ্যাঁ, 2 পিস করে খাবে খাবে। মাছ বা মুরগির মাংস। জি, নিশ্চয়ই চালটা তিনি বাদ কন্ট্রোল দিবে। করে খান আসলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটাই। অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। এবার একটু আসি আমরা। আর ফলটা তো মানে যে বললাম, যেহেতু সে আচ্ছা। পটাশিয়াম লেভেল জানেই না, হ্যাঁ, তো যেগুলোতে পটাশিয়াম কম ওই ফলগুলা সে খাবে। আপেল, পেঁপে, পেয়ারা, নাশপাতি এই 4টা খেলো। আর কামরাঙ্গা যেহেতু কিডনি লেভেলটা বেশি, কামরাঙ্গা টোটালি বাদ দিয়ে। কলা, কামরাঙ্গা, তারপরে ডাবের পানি আপনি বলছিলেন, এগুলো না খাওয়াই ভালো। হ্যাঁ। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিরতিতে যেতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। কনসালটেন্ট নিউট্রিশনিস্ট আমাদের সাথে আছেন শায়লা পারভিন পপি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার। আমরা তো খাদ্যগুলো শুনলাম, আমরা একটু জানতে চাই, যেটা জানার বিষয়, যে একজন ডায়াবেটিক রোগী খাবারের সময়টা কি হবে বা কয়বার তারা খাবেন আসলে? থ্যাংক ইউ সো মাচ। আমরা তো নিয়ন্ত্রণের জন্য 3D বলি, ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। আচ্ছা, ডায়েট ম্যানেজমেন্ট তো আমরা জানলাম যে আমাদের ব্যালেন্স ডায়েট করতে হবে, শুধু মিষ্টি খাবার বাদ দিয়ে। ডিসিপ্লিনের মধ্যে টাইমলি খাবার খেতে হবে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ব্যায়াম করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ড্রাগ। তো 3D ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। তো ডিসিপ্লিনের মধ্যে আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে 3 ঘন্টা পর পর 5 থেকে 6 বারে অল্প অল্প করে বারে বারে খেতে বলি। কারণটা কি, কেন মানে 3 বেলার খাবার 6 বারে ভেঙে খাবে? 3 বেলার খাবার 6 বারে ভেঙে খাবে এই কারণে এটাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া হবে না এবং ব্যালেন্স ডায়েট হবে তার। আচ্ছা, যেমন সে যদি ঘুম থেকে উঠে 8টার মধ্যে খাবার খায়, 8টা সাড়ে 8টায়, তার 3 ঘন্টা পরে 10টা 11টার মধ্যে একটা খাবার খাবে, তার 3 ঘন্টা পরে 1টা 2টার মধ্যে একটা খাবার খাবে, তারপরে বিকালে 5টা 6টা একটা খাবার খাবে, তারপর রাতে 8টা সাড়ে 8টায়, আচ্ছা। মানে 3 ঘন্টা পর পর তাকে খেতে হবে। তাইলে তার খাবারের পরিমাণটা ঠিক থাকবে। আমরা যেমন স্বাভাবিক অবস্থায় ধরেন যে আমরা 3টা খাবার 3 বার বা 4 বার খেতে চাই, কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য এই এটা 3 বেলার খাবারটাকে ভেঙে 6 বারে খেতে হবে। আচ্ছা, সকাল দুপুরে মাঝখানে একটা স্ন্যাক্স হবে, আর রাত আর দুপুরে মাঝখানে বিকালে একটা স্ন্যাক্স হবে। যদি ডায়াবেটিক রোগীরা দীর্ঘ সময় না খেয়ে থাকে তখন তার হাইপোগ্লাইসেমিয়া হয়। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে ব্লাড যাবে। সুগার যদি খালি পেটে তার 3-এর নিচে চলে যায়, তখন দেখা যায় হাত পা কাঁপে, বুক ধরফর করে, অস্থির লাগে, চোখে ঝাপসা দেখে, অনেক সময় অজ্ঞান হয়ে তারা কোমাতেও চলে যায়। আচ্ছা, যখনই 4 হয় তখনই মানে সিমটমগুলো শুরু হয়। 3 হলে তখন বলতে পারে ডায়াবেটিক রোগীরা, কিন্তু 2.5-এর নিচে গেলে বলতেও পারে না। সেই কারণে সে 3 ঘন্টা পর পর খাবার খাবে। আচ্ছা, আমরা আবার বলি ডায়াবেটিক রোগীরা যখন হাঁটতে যায়, অনেকে দেখা যায় যে বুঝে না, ইনসুলিন নিয়ে হাঁটতে গেল, ইনসুলিনে ব্লাড সুগার কমায় দেয়, ইনসুলিন নিয়ে হাঁটতে গেল, হাঁটতে গিয়ে তার হাইপো হয়ে গেল। তখন বলি যে আপনি পকেটে একটা ক্যান্ডি বা মিষ্টি কিছু রাখবেন, যাতে হাইপো হয়ে গেলে সে সাথে সাথে এটা মুখে দিতে পারে, তাইলে অন্তত যে কোমায় চলে যায় অজ্ঞান হয়ে সেটা হবে না। তাহলে এটা খুব এটা গুরুত্বপূর্ণ। প্রিভেনশন হবে যদি সে 3 ঘন্টা পর পর খাবারটা মেনটেন করে। আচ্ছা, বিশেষ করে মেয়েরা কি করে, সকালে খায়, কাজ শেষ করতে করতে একবারে বিকালে গিয়ে খায়, এই যে মানে মাঝখানে কিছু খেলো না, তখন কিন্তু তার হাইপো হয়ে যায়। আচ্ছা, তো এরকম এই কারণেই 3 ঘন্টা পর পর তাকে মেনটেন করতে হবে। আবার রাতে 9টায় খেলো, ঘুমাতে গেলো 12টায়, পরের দিন সকালে উঠলো দেরিতে, তখন কি হবে, এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকলো, তখন তার সকালে হাইপো হয়ে যাবে দেরিতে খাবার খেতে গেলে। এই কারণে রাতে শোবার আগে অবশ্যই হালকা কিছু খেয়ে ঘুমাতে হবে, যেমন 1 কাপ দুধ খেয়ে ঘুমাতে পারে, টক দই খেয়ে ঘুমাতে পারে, কারণ এটা হচ্ছে ল্যাকটোজ, এই সুগারটা ধীরে ধীরে বাড়ে আর কি। আচ্ছা, এই কারণে সে 1 কাপ দুধ বা টক দই খেয়ে ঘুমাতে গেল রাতে, এবং সকালে ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে খাবার খেয়ে ফেলবে, দেরি করবে না। যে ঘুম থেকে উঠলো 5টায়, খাবার খেতে গেল 10টায়, তখন কিন্তু তার হাইপো হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে ইনসুলিন নিলাম বা আপনি ওষুধও খেয়ে আমি নিলাম না, খাবার খেলাম না, তাহলে কিন্তু মানে হাইপো এবং হয়ে যেতে পারে এবং জটিলতা তৈরি হতে পারে। অনেকে মানে না বোঝার কারণে এটা করে যে ওষুধটা খেয়ে হাঁটতে চলে গেল, কিন্তু ডাক্তাররা যেটা বলে দেয় যে আপনি এই টাইমের মধ্যে খাবারটা খাবেন, ওইটা তাকে মানে শুনতে হবে। হ্যাঁ, এইটা আসলে সময়টা খুব ইম্পর্টেন্ট এবং এই ডিসিপ্লিনটা খুব জরুরি। হ্যাঁ, আর ধরেন যে যার মানে ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকে, সে 1 মুঠ হালকা মুড়ি 1 গ্লাস পানি খেয়ে হাঁটতে গেল, এসে নাস্তাটা করলো, তাহলে সমস্যা হবে না।
সেটা সে করতে তাইলে আর পারে। হাইপো হবে না, সেটা সে করতে পারে। হ্যাঁ, তো আপনি এখন সকালে হাঁটার কথা বললেন, এই যে ব্যায়ামের কথাটা, এবার যদি এটাতে আসি যে ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা কেমন হবে একটা ডায়াবেটিক রোগীর? এইটা তো ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়াম হচ্ছে একটা মেডিসিন। আচ্ছা, সবার জন্যই হাঁটা ভালো, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা মেডিসিন। এবং এটা করতেই অনেক হবে। রোগীরা দেখা যায় যে ওষুধ লাগে না, শুধু খাবারের নিয়ম আর হাঁটার নিয়ম, এই দুইটা ফলো করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে অনেক বছর। আচ্ছা, যেমন যখন আমরা হাঁটি, ডায়াবেটিস রোগীরা যখন হাঁটে, তাদের ইনসুলিন যেটা মানে কার্যকারিতা কমে যায়, ওই ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যায় হাঁটলে। তাইলে তার মানে ওষুধ লাগলো না, সে হেঁটেই মানে ইনসুলিনের কাজটা বাড়াই দিল, ইনসুলিনের অ্যাক্টিভিটি বেড়ে গেল, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলো। এই হাঁটার নিয়ম হচ্ছে যার যেই বেলা সুবিধা, সকালে বা বিকালে আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটবে। আচ্ছা, এবং সপ্তাহে 7 দিনের মধ্যে মিনিমাম 5 দিন হাঁটতে হবে। পরপর 2 দিন হাঁটা বাদ দিবে না। এখন যে সকালেই হাঁটতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আচ্ছা। অনেকে দেখা যায় খারাপ লাগলেও সকালে হাঁটে, জোর করে হাঁটে। কারণ আপনার হাঁটতে গিয়ে খারাপ লাগতেছে বা বুক ব্যথা করতেছে, তাহলে তো হাঁটাটা স্টপ করতে হবে, তাই না? অনেকে যদি বিকালে সুবিধা হয় বিকালেও হাঁটতে পারে। সকালে অক্সিজেন বেশি থাকে, এই কারণে কিন্তু সকালে হাঁটাটা ভালো, কিন্তু জোর করে না। আচ্ছা, আপনার সুবিধা মতো আপনি একটা বেলা প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাঁটবেন। আবার দেখা যায় অনেকে ইনসুলিন নেওয়ার পরে যে হাঁটতে চলে গেলো, এটা না করে এসে নাস্তা করার পরে যদি একটা টাইম বের করে 2 ঘন্টা পরে, যারা পারে না আর কি, ওইভাবেও হাঁটতে পারে, সেটাও সে করতে পারে, সেটাও সম্ভব। বিকেলেও করতে পারে, বিকেলেও করতে পারে। আচ্ছা, ওই যে সকালটা মানুষ বেছে নেয় যে অক্সিজেন বেশি থাকে, অক্সিজেনের সংস্পর্শে ক্যালোরি দ্রুত বার্ন হয়, মানে কিন্তু সেটি ভালো। শারীরিক সমস্যা থাকলে নট নেসেসারি যে সকালেই হাঁটতে হবে। আচ্ছা, শুধু হাঁটা কেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবে। আচ্ছা। এই যে বৃষ্টি, এখন বাইরে যেতে পারছে না, ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে, আচ্ছা। ঘরে, ছাদে, বারান্দায়, যেখানে সম্ভব। যে অনেকের তো বাইরে সম্ভব হয় না, সবচেয়ে ভালো মানে একদম সমান রাস্তা ধরে 3-4 কিলোমিটার হাঁটা বাইরে। কিন্তু এখন আমাদের যে যুগ, এই যুগে তো সবাই আমরা হাঁটাটাও কঠিন, যেতে পারি না অনেক সময়, সেটাই সম্ভব হয় না, কিন্তু এটা খুব জরুরি। কিন্তু হাঁটতে হবে, যে বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, একটা নির্দিষ্ট সময় বের করবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে হাঁটা বা ব্যায়াম করা ভালো। ভালো, জি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যে ডিসিপ্লিনের কথা বলছেন সেটার জন্য আসলে খুব জরুরি। একটু যদি আসি যে এই যে ডায়াবেটিস আমরা বলছি, জটিলতা কি হতে পারে আসলে, কন্ট্রোল হচ্ছে না ডায়াবেটিস? ওইটাই আমরা বলি যে ডায়াবেটিস যদি মেনে চলে, একটা ডায়াবেটিক রোগী অন্যান্য সাধারণ মানুষের চেয়ে বেশি দিন বাঁচতে পারে, কারণ তাকে একটা নিয়মে থাকতে হয়। কিন্তু যদি অনিয়ম করে, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তখনই কিন্তু মানে আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে চোখ, দাঁত, হার্ট, কিডনি, লিভার একটা একটা করে ড্যামেজ হয়। এবং তখন দেখা যায় ডায়াবেটিসের চেয়ে ওই জটিলতা বেশির কারণে রোগী মারা যায়। যেটা ডায়াবেটিস মানে নিয়ন্ত্রণে নাই, কিডনির অনেক বেশি বেড়ে গেল, ডায়ালাইসিস করতে হয়, লিভারের অনেক সমস্যা হলো, যা তার অনেকের হার্ট অ্যাটাক, স্ট্রোক হয়, মানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে। চোখে অন্ধত্ব হয়। তারপরে যদি পায়ের যত্ন ঠিক মতো না নেয়, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, পা কেটে ফেলতে হয়, পায়ে মানে ডায়াবেটিক ফুট হয়, পা কেটে ফেলতে হয়। তো এরকম জটিলতাগুলা কিন্তু হতে থাকে আর কি। এই কারণে এটা অনেক ইম্পর্টেন্ট যে সে নিয়ন্ত্রণে রাখবে। এখানে একটু বলি যে নিয়ন্ত্রণে আছে কিনা হয়তো সে হয়তো ভালো বুঝতে পারছে না। এখন সাধারণত আসলে যেমন আপনারা যখন দেন উপদেশগুলো দেন, কতদিন পরে আপনারা আবার যেতে বলেন? আমরা তাদেরকে 3 মাসের মধ্যে ফলো আপে আসতে বলি। 2 থেকে 3 মাসে মানে যাদের ডায়াবেটিস আছে ফলো আপে ওষুধ খাচ্ছে, আসবে, এটা খুব জরুরি। ডাক্তার এবং ডায়েটিশিয়ানকে ফলো আপে দেখাবে। 3 মাস পর আর পর। এর মাঝখানে সে ঘরেই চেক করবে। সে ঘরে ডায়াবেটিক মাপার মেশিন তো এখন মানে অনেক অ্যাভেলেবেল। গ্লুকোমিটার রাখবে, বাসায় চেক করে দেখবে যে নিয়ন্ত্রণে আছে কিনা, খালি পেটে কত, খাওয়ার পরে কত। প্রতিদিন না পারলে সপ্তাহে 1 দিন সে চেক করে দেখবে যে আমার ডায়াবেটিস কত আছে, যাতে সে বুঝতে পারে। যদি দেখে যে না, আমাকে ডাক্তার যেতে বলছে 2 মাস পরে, কিন্তু 15 দিনের মধ্যেই সে দেখলো যে তার ডায়াবেটিক অনেক বেশি, 15 বা 20, সে তো আর ওয়েট করবে না, সে তখন চলে যাবে ডাক্তারের কাছে। তো এই জন্য নিজেকেও সচেতন থাকতে হবে যে ডাক্তার আমাকে 2 মাস পরে যেতে বলছে, আমি 2 মাস পরেই যাব, ওরকম কিন্তু না। তবে এটা একটা নিয়ম যে 3 মাস পরে সে একটা কিডনি চেক করবে। বিশেষ করে যাদের হাই প্রেশার, তাদের দেখা যায় কিডনির পয়েন্ট প্রেশারের সাথেও রিলেটেড। হাই প্রেশার, যাদের প্রেশার কন্ট্রোলে থাকে না, তাদেরও ওই যে 3 মাসে মিনিমাম যাওয়া উচিত।
3 বিশেষ করে মাসে কিডনিটা চেক করা উচিত, 3 মাস খুব অন্তর জরুরি। অন্তর। এবং আপনি ইলেকট্রোলাইটস এর কথা বললেন, তারপরে কিডনি তার এবং রক্তে চর্বি কেমন আছে, HbA1c টা। হ্যাঁ এটা কেমন আছে, এগুলো দেখা আসলে মানে ফলো আপটা খুব জরুরি। মানে সবকিছু মেইনটেইন যদি আপনি ঠিকঠাক করতে চান তাহলে ফলো আপটা খুব জরুরি। আরেকটা জিনিস একটু আমরা বলি, তাহলে জটিলতার কিন্তু শেষ নেই আসলে। না। তো এখন আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা একটু প্রতিরোধ নিয়ে কথা বলি আসলে, আচ্ছা। যে আমি ডায়াবেটিস মানে না হওয়ার জন্য আমরা কি করতে পারি? অবশ্যই 70% ডায়াবেটিস প্রতিরোধ করা যায় আচ্ছা, যদি আমরা লাইফস্টাইলটাকে ঠিক করি। প্রথমত আমরা ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবো। আচ্ছা, দ্বিতীয় আমরা মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করব, যাতে আমাদের স্ট্রেস বেশি না থাকে। আমরা সময় মতো ঘুমাবো। তারপর প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করব, কায়িক পরিশ্রম করতে হবে। এইভাবে বিশেষ করে বাচ্চাদের লাইফস্টাইল কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। দেখা যায় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো তারা বেশি খায়, ওজন বেড়ে যাচ্ছে। তো তারা যাতে খেলাধুলা করে ওই ব্যাপারে সতর্ক হতে হবে। আর যেটা ব্যালেন্স ডায়েট আমি এতক্ষণ ধরে বললাম, স্বাস্থ্যসম্মত খাবার বা ব্যালেন্স ডায়েট ওইটা খেতে হবে। শাকসবজি ফলমূল বেশি খেতে হবে। বাসায় তৈরি খাবার কি ভালো? মানে আমরা যেটা এইটা বলি, আমরা মানে সবাইকে সাজেশন দেই যে আপনারা বাচ্চাকে টিফিনে ঘরের খাবার দেন, বাসায় ঘরের খাবার দেন। এই ঘরের খাবারটাই বেস্ট। আর বাচ্চারা তো আসলে মানে বাচ্চাদেরই এই যে আপনি যেটা বললেন যে ফাস্ট ফুডের প্রতি তাদের এত মানে আসক্তি, তো এই আসক্তি আবার এটা এই কিন্তু যে একটা অ্যাডিকশন। হ্যাঁ অ্যাডিকশনই হয়ে গেছে আসলে। এই অ্যাডিকশনটাই আমাদের কমাইতে হবে। সে যদি মানে ফাস্ট ফুড খেতে চায়, আমরা ঘরে বানাই দিলাম মাঝে মাঝে। আচ্ছা, এটা তো মানে বাইরে তো একই তেল ইউজ করে, বাটার মেয়োনেজ অনেক কিছু দেয়। মানে ঠিক আছে আপনি যেটা ফাস্ট ফুডই খাচ্ছেন হয়তো, কিন্তু সেটাও যদি আপনি বাসায় ঘরে তৈরি মানে করে একটু দিলাম। ঘরে তৈরি করে দেন, হ্যাঁ। কারণ আপনি যে স্যাচুরেটেড ফ্যাটের কথা বললেন যে হ্যাঁ। সেটা তো অনেক বেশি, মানে আপনি যে খাবারগুলো আমরা বাইরে, আপনি যেটা বলেন যে একই তেল হয়তো সেটা অনেকবার ব্যবহার একই হয়েছে, তেল বারবার ইউজ করে, তখন ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট এগুলোর পরিমাণ শরীরে বেড়ে যায়। এবং সে কারণে আমার মনে হয় যে বিশেষ করে বাচ্চারা, আপনি বললেন যে বাচ্চাদের ঝুঁকিটা এবং বাড়ছে। বাচ্চাদের খেলাধুলায় আগ্রহ বাড়াইতে হবে। কারণ দেখা যায় তারা ঘরে বসে টিভি দেখতেছে, গেম খেলতেছে কম্পিউটারে বা মোবাইলে, তারা কিন্তু হাঁটাচলা মানে আগের তুলনায় এখন কম। তাদেরকে খেলতে হবে, এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, সাইক্লিং করতে পারে, সুইমিং করতে পারে, যার পক্ষে যেটা সম্ভব। শহরে আসলে প্রবলেমটা কি, যে শহরে আসলে আপনি সুইমিং করার সে সুযোগটাও কম, হয়তো মাঠও কমে যাচ্ছে আসলে। আমাদের স্কুলগুলোতে যেমন ধরেন স্কুলে গেলেও তো আমরা যেটা ছোটবেলায় দেখেছি, স্কুলে অনেক বড় বড় মাঠ ছিল, হয়তো টিফিন টাইমে তখনই কিন্তু বাচ্চারা খেলাধুলা করার সুযোগ পেত, কিন্তু এখন হয়তো সেই সুযোগটা কমে অনেক যাচ্ছে। স্কুলে নাই, কিন্তু সেই ক্ষেত্রে ঘরে মানে সে যদি কিছু নাই থাকে ঘরে মানে এক্সারসাইজ করবে। তো এটা আমার মনে হয় আমাদের যে অভিভাবক আছে তাদের এই মেসেজটা আমাদের দেয়া আসলে, যে মানে বাচ্চা যে অন্তত প্রতিদিন সে কিছুটা সময় যেন সে আসলে এক্সারসাইজের পেছনে ব্যয় করে, খেলাধুলা বা এক্সারসাইজ। কারণ খেলতে গেলে তার একঘেয়ে লাগবে না, হয়তো এক্সারসাইজ করতে গেলে তার একঘেয়ে লাগতে পারে। যদি খেলাধুলার প্র্যাকটিস করে, সাইক্লিং করে, দড়ি লাফায়, আর কোনো কিছু না পারলে জিম করবে। এখন যদি আশেপাশে জায়গায় না থাকে জিমও করতে পারে। তাহলে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, যে জিমেতে নরমালটা করতে পারে। ডায়াবেটিস যাদের হয়েছে তারা তো আছে, এবং যাদের ডায়াবেটিস নেই তাদের দুজনের ক্ষেত্রেই আপনি যেটা বলছেন যে খাবার এবং এই যে এক্সারসাইজ, এটা খুব জরুরি। এটা যদি তারা মেইনটেইন করতে পারে, খাবার স্বাস্থ্যসম্মত খাবার খাবে, এক্সারসাইজ করবে। আর আজকাল তো মানুষ ঘুমায় না, টেনশন বেশি করে। পরিমাণ মতো ঘুমাতে হবে, টেনশন কম করা লাগবে, তাহলে। আরেকটা জিনিস আমরা একটু কথা বলি, সময় হয়তো আছে আমাদের, সেটা হলো যে প্রেগনেন্সিতে আমরা এটা নিয়ে হয়তো অনেক কথা বলতে পারতাম। আমরা জানি যে প্রেগনেন্সিতে ডায়াবেটিসের ঝুঁকি থাকে, আপনি বলছিলেন। তো সেই ক্ষেত্রে আসলে মানে করণীয়টা কি? প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়লে তাকে ডায়েট ম্যানেজমেন্ট করতে হবে। যেমন আমরা যদি প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়ে, প্রথম 3 মাসে এক ধরনের, তারপরে 7 মাস পর্যন্ত এক ধরনের, তারপরে 9 মাস পর্যন্ত এক ধরনের দিয়ে তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিভাবে নিয়ন্ত্রণে রাখবে সেটা বলে দেই। যেমন ওই সময় মিষ্টি খাবার তো বাদই, মিষ্টি ফলটাও বাদ রাখি, যাতে কোনোভাবেই তার মানে HbA1c 7 এর উপরে না যায়, 6 এর মধ্যে থাকে, 5 to 6 এর মধ্যে থাকে। কারণ এই প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখতে পারলে ওইটা বাচ্চার উপরেও প্রভাব পড়ে। তো এই কারণে তাকে খাবারের পরিমাণ, তারপরে হাঁটা হচ্ছে ডাক্তারের পরামর্শ মতো, হয়তো সে ওইভাবে হাঁটবে না 30 থেকে 45 মিনিট, কিন্তু সে সারা দিনে 20 থেকে 30 মিনিট করে হাঁটতে পারে। তারপরে হচ্ছে গিয়ে
যেই লাইফস্টাইলের কথা বললাম, লাইফস্টাইল ঠিক রাখবে। যদি তার মেডিসিন লাগে, মেডিসিনটা সে পরিমাণ মতো খাবে। তাহলে মানে যাদের যদি প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হয় তাদের আরো বেশি মানে সতর্কতার সচেতন সাথে, হতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই আপনি যেমনটা বলছেন যে পুষ্টিবিদের সহায়তা নিয়ে মানে একটা ডায়েট এবং চার্ট করে ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে, কারণ ডাক্তার যদি তাকে ড্রাগ দেয়, মেডিসিন দেয়, মেডিসিন অবশ্যই নিতে হবে। সব সময় ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ এবং ডাক্তারের ফলো-আপে থাকতে হবে তাকে। হ্যাঁ, তার জন্য আসলে আলাদা কেয়ার নিতে হবে। অসংখ্য ধন্যবাদ শায়লা পারভীন পাভি আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজকে সময় একেবারেই নেই। ডায়াবেটিস নিয়ে আমরা অনেক কিছুই জানলাম, প্রতিরোধ নিয়ন্ত্রণ নিয়ে। নিশ্চয়ই দর্শক আপনারা এখান থেকে উপকৃত হবেন। আপনারাও সচেতন হন এবং ডায়াবেটিস প্রতিরোধ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।